এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আর আজ আপনারা শুনবেন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বর্ধমানের সেই বাড়িটা। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে প্রদীপ্তা, বর্ণালী, আদিত্য, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করছি। আড্ডা হবে একদম গল্পের শেষে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফেস পডকাস্ট উইথ অদিতি। আর আজকে আমার সাথে এমন একজন রয়েছেন যার কণ্ঠের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু উনি কথা বললে হয়তো কেউই ঠিক ধরতে পারবেন না। বিশিষ্ট মিমিক্রি শিল্পী শ্রী চরণ দাস মুখার্জি। শ্রী চরণ দাস যখন মঞ্চে আসেন তখন তার কণ্ঠের জাদুতে আমরা হয়তো মাঝে মাঝেই ভুলে যাই চরণ দাসের নিজস্ব গলা ঠিক কেমন। চরণবাবু, আপনি চিনতে পারেন নিজের গলা? অদিতির কথা শুনে খানিকটা লাজুক লাজুক মুখে চরণবাবু মাথা নামিয়ে বললেন, তা নিজের গলা তো চিনতেই হয়, না হলে কি করে চলে বলুন দেখি। বলা বাহুল্য, যে গলায় উনি বললেন সেটা ওনার নিজের গলা নয়, বিখ্যাত অভিনেতা অভিজিৎ তালুকদারের গলা। ইউটিউবের পর্দায় ভিডিওটা দেখতে দেখতে হতবাক হয়ে গেল মলয়। পজ করে ভিডিওর লাইক বাটনটা ঠুকে দিল চট করে। ওদিকে অদিতি নিজেও উৎফুল্ল হয়ে বলল, আচ্ছা, আপনি কোনো দিন এমনভাবে নকল গলা করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন? চরণবাবুর মুখে একটা বেদনার হাসি ফুটে উঠল। তা ধরা পড়েছি বই কি, জীবনে একবারই ধরা পড়ে একেবারে দোকান কাটা গেছিল। সে কি, আপনার এত বিশ্ববিখ্যাত নাম, একবার কারো গলা শুনলেই আপনি নাকি নকল করে দেন, আর সেই আপনার গলা চিনতে পেরে গেল? কি আর করব বলুন, জগতে এমন একজন আছে যার থেকে কিছুই লোকানো যায় না, সব ধরা পড়ে যায়। অদিতি খানিকটা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, চরণবাবু, যদি কিছু মনে না করেন, আমরা কি আপনার সেই ধরা পড়ে যাওয়ার ইতিহাস শুনতে পারি? এ কি, সব বলতে হবে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। ফেস পডকাস্টে তো আমরা ওই গল্পগুলোই শুনতে চাই যা মানুষ এখনো জানে না। চরণবাবু চোখ থেকে চশমাটা খুলে একটু মুছে আবার পরে নিয়ে শুরু করলেন তার গল্প। সে অনেক কাল আগের গল্প। আমি তখন বর্ধমানের দিকে হংসধ্বনি বলে একটা গ্রামে থাকতাম। বাবা মারা গিয়েছিলেন খুব কম বয়সে। দাদুর কাছেই আমি মানুষ হয়েছি। দাদুরও তখন বয়স হয়ে গেছে বেশ, আজ আছেন কাল থাকবেন না এমন অবস্থা। গ্রামের কলেজ থেকেই বিএ পাশ করেছি, কিন্তু চাকরি বাকরির কোনো ঠিক ঠিকানা নেই। গ্রামের চণ্ডীতলায় এই গলা নকল করে লোককে আনন্দ দিয়ে 2 পয়সা কামাই হয়, ওই আর কি। কখনো কখনো উৎসব অনুষ্ঠান হলে আমার ডাক পড়ে। ও, এভাবেই অতি কষ্টে আমার দিন কাটতে থাকে। একদিন সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। সারাদিন বাড়ির বাইরে যেতে পারিনি, 1 পয়সা কামাই হয়। দুপুরেই নিজের বাড়িতে
শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করছি। হঠাৎ শুনলাম দরজায় টোকার শব্দ। আমি উঠে গিয়ে দরজা খুললাম। দেখলাম আমার খুব পুরনো বন্ধু সুবীর। আমরা একসাথে স্কুলে পড়তাম। এক সময় আমাদের মধ্যে বেশ গভীর বন্ধুত্ব ছিল। অবশ্য তারপর সুবীর কলকাতার কলেজে ভর্তি হয়। ও লেখাপড়াতেও খুব ভালো ছিল। শুনেছিলাম নাকি কি একটা ভালো সরকারি চাকরিও পেয়ে গেছে। অনেকদিন বাদে বন্ধুকে দেখে আমি ওকে আনন্দে জড়িয়ে ধরলাম। আমার হাঁড়ির হাল তো কি হয়েছে, আমার বন্ধু তো সরকারি চাকরি, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলাম ওর যেন মুখে হাসি নেই। শরীরটা যেন আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছে। কি ব্যাপার বলতো সুবীর, তোকে কেমন যেন শুকনো শুকনো লাগছে? শরীর খারাপ নাকি? কোথায় ভাবলাম আমার সরকারি চাকুরে বন্ধু এসেছে, দুজনে মিলে বেশ জমিয়ে এই বৃষ্টির দিনে চপ মুড়ি খাবো আর আড্ডা দেবো, কিন্তু এতক্ষণ ধরে দেখছি তুই যেন কেমন একটা উসখুস করছিস। কি যেন মনে হচ্ছে বলবি বলবি করছিস, অথচ ঠিক বলতেও পারছিস না। এই কি ব্যাপার বল দেখি। সুবীর খানিকক্ষণ মাথা নিচু করে রইল, তারপর কেমন যেন একটা কষ্ট মাখা হাসি হেসে বলল, বলছিলাম যে আমার একটা উপকার করতে পারবি ভাই? আমি তো একেবারে হতচকিত। আমি সুবীরের কি উপকারে লাগবো? একেবারে পকেট ঢনঢনানি একটা লোক কার কোন কাজে আসতে পারে? আমি হাসতে হাসতে বললাম, কি যে বলিস না তুই, আমি তোর কোন কাজে আসতে পারি? আমার যা অবস্থা তোকে আর কি বলবো। দাদু অসুস্থ, তার চিকিৎসার খরচ জুগিয়ে উঠতে পারি না। নিজেরও ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নেই। কতদিন আর এভাবে মাঠে ঘাটে সেলিব্রিটিদের গলা নকল করে লোকের মনোরঞ্জন করব বলতো? এক নাগারে নিজের কথাগুলো বলে এবার খানিকটা শান্ত হয়ে ওর দিকে তাকালাম। সুবীর এখনো মাটির দিকে তাকিয়ে আছে। ওর চোখে ঘোর দুশ্চিন্তা। আমি এবার নিজের ব্যাপারের বকবকানি থামিয়ে ওকে বললাম, এই কি হয়েছে বলতো দেখি? মনে হচ্ছে কিছু একটা বিপদে পড়েছিস। এই খুলে বল দেখি, আমি যতদূর পারবো আমি তোকে চেষ্টা করব ভাই। সুবীর ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে বলল, চরণ, তুই তো শুনেছি যে সকলের গলা নকল করতে পারিস। একবার শুনলেই তুই হুবহু তার মতো করে কথা বলতে পারিস। আমরা তো সেই স্কুল লাইফ থেকে দেখে আসছি। তোর মনে আছে সেই টিফিনের সময় তোকে ঘিরে আমরা কেমন সব বসে যেতাম খেলাধুলা ফেলে? তুই একের পর এক মাস্টারমশাইদের গলা নকল করে দেখাতিস। একবার মনে আছে ওই অঙ্কের স্যার, কি যেন নাম, জিতেশবাবু ওই জিতেশবাবুর গলা নকল করছিলি তুই, আর স্যার ঠিক তোর পিছনেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তোর গলায় নিজের গলা শুনে খুব অবাক হয়ে গিয়েছিলেন স্যার। তারপর আর কি, স্যার নিজেও বসে পড়েছিলেন আমাদের সাথে, আর তুই একের পর এক গলা নকল করে যাচ্ছিলি। মনে আছে তোরা? চরণ, মনে আছে? অনেকক্ষণ ধরে পুরনো দিনের কথা বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে আবার খানিকক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইল সুবীর। তারপর বলল, চরণ, তুই আমার গলাটা নকল করতে পারবি? হ্যাঁ? আমি একটু হেসে একেবারে সুবীরের মতো গলা করে বললাম, কেন পারবো না? তোর গলা নকল করা কি এমন কঠিন কাজ শুনি? হ্যাঁ, কত দিন থেকে তোর সাথে পরিচয় আমার, সেই ছোট থেকে তোর গলা শুনে আসছি, আর তোর গলা নকল করতে পারবো না? এই তো শুনছিস, বল হচ্ছে কিনা, তুই নিজেই বল। আমার গলায় নিজের কণ্ঠস্বর শুনে সুবীর খানিকক্ষণ হাঁ করে চেয়ে রইল আমার দিকে।
আমি এবার নিজের গলাতেই বললাম, কিরে, ঠিক আছে? দারুণ দারুণ, একদম ঠিক আছে। ও দেখলাম একেবারে আপ্লুত হয়ে গেছে। আমি এবার অবাক হয়ে বললাম, কিন্তু হঠাৎ তোর গলা নকল করার কি দরকার পড়লো? চরণ, আমি আর বেশি দিন বাঁচব না রে চরণ। আমার বুকটা কেমন যেন ঢক করে উঠল সুবীরের কথা শুনে। সুবীর আস্তে আস্তে বলতে লাগলো, আমার আসলে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, একেবারে লাস্ট স্টেজ। হয়তো আর মাস দুয়েকই আছি আমি, তাও হয়তো থাকবো না। কিন্তু এই সব কিছুর মাঝে আমার একটা কাজ করে দিতে হবে তোকে ভাই। হ্যাঁ, একটা কাজ করে দিতে হবে। আমি চুপ করে রইলাম। এই সময় কোনো কথা বলা যায় নাকি? সে বলে যেতে লাগলো, আসলে আমার মা চোখে দেখতে পায় না, বুঝলি তো। আর বাবাও মারা গেছেন প্রায় বছর দুয়েক হলো। আমি যখন থাকবো না, মা কিভাবে একা থাকবে বল? আমার চলে যাওয়াটা মা নিতে পারবে না, বুঝলি তো। মায়ের তো বয়স হয়েছে, আর কদিনই আর থাকবে। আর যতদিন থাকবে তুই একটু মায়ের সাথে থাকতে পারবি চরণ? আমার গলা করে কথা বললে মা কিছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। একটু দূরে দূরে থাকবি। হয়তো তোকে ধরলে মা বুঝে যাবে, কিন্তু এমনিতে মা কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, আর তুই আমার গলা নকল করে মায়ের সাথে কথা বলবি, একটু হাসি ঠাট্টা করবি, মাঝে মাঝে একটু খোঁজ খবর নিবি মায়ের। আর দূর থেকে মায়ের একটু খেয়াল রাখবি প্লিজ। তাহলেই হবে। এইটুকুই। হ্যাঁ, পারবি চরণ? হ্যাঁ। আমার গলা ধরে এসেছে। কোনো মতে ঠকিলে বললাম, কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? মায়ের সাথে অভিনয় করা যায় নাকি? কাকিমা তো আমাকে চিনতেই পারবেন না। না রে, মা তো এখন আর সেভাবে চোখে দেখতে পায় না। আর খুব একটা কাছে না গেলে, মানে মা যদি তোকে না ধরে তাহলে কিছুই বুঝতে পারবে না রে। আমি আসলে ভাবতে পারছি না রে যে আমি নেই। এই কথাটা মা কিভাবে নেবে, আদেও সহ্য করতে পারবে কিনা মা, আমি জানি না রে চরণ। তার চেয়ে এই ভালো, মানে আমি তো প্রাপ্য রেখে যাবো তোর জন্য, কথা দিচ্ছি। তো তোকে এমনি বলছি না কাজটা করার জন্য। আমি উপযুক্ত মর্যাদা দিয়েই কাজটা করাবো চরণ। তুই ভাই এইটুকু হেল্প কর। এরকম করে বলিস না ভাই, আমি গরিব হতে পারি, তাহলে মায়ের খেয়াল রেখে তার শেষ সময় তার ছেলের প্রক্সি দিয়ে টাকা রোজগার করতে হবে? এতটাও আমি গরিব নই ভাই। আমি ঠিক সময় চলে যাব কাকিমার কাছে, মানে মার কাছে। আমি কথা দিলাম, মা কিছুতেই বুঝতে পারবেন না আমি তার সুবীর নই। সুবীর আমার হাত ধরে প্রায় কেঁদে বলল, তুই আমাকে বাঁচালি ভাই। আমি সত্যি জানি না যে কি বলে তোকে ধন্যবাদ জানাবো। তুই বাঁচালি ভাই। সুবীর বলেছিল মাস দুয়েক আছে তার হাতে, কিন্তু অতটা সময়ও পেল না বেচারা। 3-7 মধ্যেই খবর পেলাম সুবীর মারা গেছে। সুবীর তার অফিসের লোকদের, চেনা পরিচিতদের বলে গিয়েছিল তার মৃত্যুর খবর যেন তার মাকে দেওয়া না হয়। আমাদের এই অদ্ভুত প্ল্যানের কথাও সে এদেরকে বলে গিয়েছিল।
একজন বয়স্ক মহিলা ছিলেন, ওই পরিচারিকা গোছের, যিনি সুবীরের মাকে দেখাশোনা করতেন। তিনিও সবটা জানতেন। সুবীরদের বাড়ি ছিল আমাদের পাশের গ্রাম মদনপুরেই। নতুন হাইওয়েটা একেবারে তার বুক চিরে চলে গিয়েছে, কাজেই জায়গাটায় একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে তখন। শ্মশান থেকে ফেরার পর ছিমছাম হলদে চুন করা দোতলা বাড়িটার সামনে দাঁড়িয়ে আমার মনটা ভেঙে গেল। সব ঠিকঠাক থাকলে হয়তো আর কয়েকটা বছর পরেই এখানে নিজের সংসার পাতত সুবীর। ওর মা এই আশাতেই হয়তো এখনো বুক বেঁধে আছে। সেই পরিচারিকা মহিলাটি, তিনি আমাকে নিয়ে গেছিলেন সুবীরের মায়ের সামনে। আমার নিজের মায়ের কথা আমার আর এখন সেরকম ভাবে মনে পড়ে না, কিন্তু কাকিমাকে দেখেই চোখের কোনা দুটো ছলছল করে উঠল। একটু আগেই সুবীরকে দাহ করে এসেছি, এখন এই সদ্য সন্তানহারা মাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। দরজার চৌকাঠের সামনে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ঘরের মধ্যে কাকিমা একটা আরামকে দাঁড়ায় হেলান দিয়ে গান শুনছেন। বড্ড শান্ত দেখাচ্ছে তাকে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে একটু বোধহয় আওয়াজ হয়েছিল। কাকিমা সোজা হয়ে বসলেন। সুবীর, এলি নাকি রে? হঠাৎ আমার গলাটা কেমন যেন ধরে এলো, কিন্তু এভাবে দুর্বল হলে তো চলবে না। নিজেকে অনেক শক্ত হতে হবে। আমি সব কিছু ভুলে নিজের গলাকে একেবারে সুবীরের ছাঁচে ঢেলে বললাম, হ্যাঁ মা, এসেছি। তুমি তুমি কেমন আছো? হ্যাঁ, শরীর আগের থেকে ভালো? ওই আর কি, আমার আর থাকা, ওই চলছে কোনো মতে। তুই খেয়েছিস তো বাবা? বন্ধুকে সবে মাত্র দাহ করে এসে কি আর খাওয়া চলে? কিন্তু তবু একটা কিছু তো বলতেই হবে। আমি আলতো করে ঘাড় নেড়ে সুবীরের গলায় বললাম, হ্যাঁ, আমি খেয়েছি। ভিডিওটা পজ করে উঠল মলয়। নিচে মা কফি খেতে ডাকছে। এমনিতে সে এই সময় নিচে গেলে খানিকক্ষণ বাড়ির লোকদের সাথে একটু কথাবার্তা বলে টলে আসে, কিন্তু আজ এই পডকাস্টের ভিডিওটা ছেড়ে থাকতে পারছে না ও। হুড়মুড় করে আবার নিজের ঘরে উঠে এসে কফির কাপটা কম্পিউটার টেবিলের ওপর রেখে আবার ভিডিওটা চালিয়ে দিল মলয়। প্রথম দিন এর বেশি আর কিছু বলতে পারিনি, কিন্তু তারপর থেকেই প্রায় নানা কথা বলতাম। দিব্যি ঘন্টার পর ঘন্টা একসাথে কথা বলে যেতাম। সুবীরের ছোটবেলার অনেক কথা আমার জানা। ও কি বই পড়তে ভালোবাসে, কার সিনেমা দেখতে পছন্দ করত, সেই সব নিয়েই কথা বলে যেতাম। কাকিমা চোখে দেখতে পেতেন না, তাও ওই বয়স্কা সহকারীর সাহায্য নিয়ে আমার জন্য নারকেল নাড়ু, পিঠের পাটিসাপটা বানাতেন। আমি সুবিরয়ে সেগুলো খেতাম। এরকম একটা অভিনয় করতে করতে কি করে যেন একদিন ভুলেই গেছিলাম আমি সুবীর নই। সামনে যে অন্ধ মানুষটা বসে আছে উনি আমার মা নন, তবে এক সময় ভয়ও হতো
ধরা পড়ে যাওয়ার ভয়ের থেকেও আরেকটা ভয় ছিল মারাত্মক। যদি কোনোদিন ওই মানুষটা জানতে পারে আমি তার ছেলে নই, তাহলে একেবারে ভেঙে পড়বে। শুধু একটা জিনিস লক্ষ্য করতাম, সুবীরদের বাড়ির চিলেকোঠার ঘরে কাকিমা কাউকে ঢুকতে দিতেন না। ওই যে এক বয়স্কা পরিচারিকা ছিলেন, জোনাকির মা, তিনি বার কয়েক ওই ঘরের কথা তুলেছিলেন। বলি, ওপরের ঘরখানা কি অমনি থাকবে নাকি? পরিষ্কার করব না? কি জ্বালাতন, বুড়ি দেখি ঢুকতেই দেয় না ঘরে। বলি, কি গুপ্তধন লোকানো আছে ওখানে? আছে আছে, গুপ্তধনই আছে। সময় হলে সব জানতে পারবি রে মুখপুরি। এখন বাদ দে, এত বড় বাড়ি পড়ে আছে, যত ইচ্ছে চকচকে ঝকঝকে করে তোলতো। কিন্তু খবরদার বলছি, ও ঘরে কিন্তু একদম যাবি না। ব্যাপারটা আমার মনেও কেমন একটা জিজ্ঞাসার জন্ম দিয়েছিল। সেদিন রবিবার ছিল, সারাদিন এই বাড়িতেই থাকার কথা, কারণ এটা সুবীরের ছুটির দিন। সুবীর থাকলেও বাড়িতেই থাকতো। দেখলাম দুপুরে কাকিমা ঘুমিয়ে আছেন। আমি আস্তে আস্তে উপরে উঠলাম। সেই চিলেকোঠার ঘরে একটা ছোট তালা দেওয়া ছিল ঘরের কপাটে। এতদিনে জেনে গেছি সব তালার চাবি কোথায় থাকে। আমি চাবি নিয়ে দরজা খুলতে যাব। সুবীর, এখানে কি করছিস বাবা? হঠাৎ শুনলাম পিছনে কাকিমার গলার আওয়াজ। আমি ঠিক কি বলবো বুঝতে পারলাম না। তাড়াহুড়োতে আবার নিজের গলার স্বরই না বেরিয়ে আসে, তাই চুপ করে রইলাম খানিকক্ষণ। তারপর আস্তে আস্তে বললাম, না, ওই ওই এমনি দেখছিলাম আর কি, মানে ঘরে ঘরে কি আছে দেখছিলাম। এখন না বাবা, সময় হলে তোকে ঠিক দেখাবো। চল, এখন নিচে চল। বলেছি না, এই ঘরে গুপ্তধন আছে। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম। ভেবেছিলাম কি এমন আছে ওই ঘরে যেটা কাকিমা তার ছেলের থেকেও লোকাতে চান। বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন চরণদাস মশাই। মাথা নিচু করে কি যেন ভাবতে লাগলেন। অদিতি মিষ্টি হেসে জিজ্ঞাসা করল, তা পেয়েছিলেন নাকি গুপ্তধনের খোঁজ? চরণবাবু আলতো করে ঘাড় নাড়লেন। এইভাবেই বছর খানেক কেটে গেল। কিভাবে যে একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। এখন আমি প্রায় এ বাড়িতেই থাকি। সকালে কাজের সময়টুকু লুকিয়ে নিজের ঘরে বসে থাকি, আর সন্ধ্যার পরেই কাকিমার ঘরে। আর অদ্ভুতভাবে এই সময় থেকেই আমার এই গলা নকল করার কৌশল বেশ প্রচার পেতে শুরু করলো। আগে তো এই মেলায় আর উৎসব অনুষ্ঠানে এমনি এমনি আমার এই শিল্প দেখাতাম। লোকে খুশি হয়ে 2-4 টাকা দিত। সেখান থেকেই একবার এক ভদ্রলোক আমার বিভিন্ন গলার আওয়াজ রেকর্ড করে এই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন। ব্যাপারটা হঠাৎ করে জনপ্রিয় হয়ে উঠল। তারপর থেকে আমাকে আর মাঠে ঘাটে ঘুরে ঘুরে গলা নকল করতে হতো না। ঘরে বসে বসে এই ভিডিও বানিয়ে ফেসবুক, ইউটিউবে দিতাম, আর তাতেই টাকা আসতো ঘরে। দাদুর ভালো চিকিৎসাও করাচ্ছিলাম। এই সময় আমার কাছে একটা অফার আসে দিল্লি যাওয়ার। প্রজাতন্ত্র দিবসের দিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী
এবং আর অন্যান্য বিশিষ্ট জনের সামনে নিজের কৌশল দেখানোর জন্য। এখন এসব সুযোগ কোনো শিল্পীর জীবনে একবারই আসে, কিন্তু কাকিমাকে একলা রেখে আমি চাই কি করে? সন্ধ্যা হলেই তো কাকিমা আমার খোঁজ করবেন। আমি দিনরাত ভেবে যাচ্ছি কাকিমাকে কি বলবো, কি বলে তাকে বোঝাবো। হঠাৎ সেদিন রাত্রে বেশ ঝড় উঠল। সকাল থেকেই আবহাওয়াটা ভালো ছিল, কিন্তু বিকেলের পর থেকে কেমন যেন সব বিগড়ে গেল। ভীষণ ঝড় আর তার সাথে তুমুল বৃষ্টি, সব কিছু যেন উথাল পাথাল হয়ে যাবে। আর কাকিমা এলেন আমার কাছে। কি রে সুবীর, কি করছিস? হঠাৎ ডাকে কেমন যেন ঘাবড়ে গেলাম। কাকিমার গলাটা কেমন যেন অন্যরকম লাগছে। গলা নিয়ে আমার কাজ, তাই বোধহয় আরো ভালো করে বুঝতে পারছি। ভীষণ অন্যরকম লাগছে গলাটা, বড্ড অচেনা লাগছে। মনে হচ্ছে যেন কোনো এক সুদূর থেকে ভেসে আসছে গলাটা। আমি হকচকিয়ে গিয়ে বললাম, কি হয়েছে মা? তোমার তোমার গলাটা এরকম লাগছে কেন? তাই বুঝি? হবে হয়তো। এখন কোনটা যে কিরকম হয় কিছুই বুঝতে পারি না। তা তোকে এমন শুকনো লাগছে কেন? কিছু নিয়ে কি খুব চিন্তা করছিস? উনি দেখতে পান না, তাও আমাকে শুকনো লাগছে কেন জিজ্ঞাসা করছে। মায়েরা যে না দেখেও এত কিছু যে কি করে বোঝে। আমি শুকনো হেসে বললাম, চিন্তা? কই না তো, আমার তো কিছু হয়নি, সব ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। মনে হলো উনি যেন আমায় ধরে ফেললে। তারপর কেমন যেন আস্তে আস্তে বললেন, একবার আয় তো দেখি। কোথায়? হ্যাঁ, কোথায় মা? ওপরের চিলে কোঠার ঘরে, গুপ্তধন দেখাবো। আমি খানিকটা অবাক হয়ে গেলাম। এর আগে এতবার ওই ঘর খোলার কথা হয়েছে, কিন্তু কোনোবারই তিনি খুলতে দেন। আমাকেও বার কয়েক মাথা দিয়েছেন। আজ হঠাৎ কি হলো? মনের মধ্যে কেমন যেন ধুকপুক ধুকপুক করতে লাগলো। কি হয়েছে বলো তো? হ্যাঁ? কাকিমা কিছুতেই কিছু বলতে চাইলেন না। কেমন যেন একটা রহস্য মাখা গলায় বললেন, কিচ্ছু না রে, এমনি। আয় না, একটা জিনিস দেখাবো। আমি আর কিছু বললাম না। কাকিমার পিছন পিছন সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। হঠাৎ করে বাড়ির সব আলো নিভে গেল। মনে হলো লোডশেডিং হয়েছে। কাকিমা চোখে দেখতে পান না, তাই তার বোধহয় খুব একটা অসুবিধা হচ্ছিল না। আমি এদিক ওদিক ঠক্কর খেতে খেতে চললাম। একটা বছরে বাড়িতে আমি রয়েছি, তবুও বাড়িটা অনেকটাই আমার কাছে অচেনা। বিশেষ করে আমি খুব একটা নিজের ঘরের বাইরে যাইনি কখনো। আস্তে আস্তে আমরা ওপরে সেই চিলে কোঠার ঘরের কাছে এসে দাঁড়ালাম। কাকিমা তখন দাঁড়িয়ে আমার দিকে। তখনই বাইরে একটা বিদ্যুৎ চমকে উঠল। সেই বিদ্যুতের আলোয় দেখলাম কাকিমার মুখে একটা অল্প হাসি।
হাসিটা বড় অদ্ভুত, কেমন যেন অন্তর্ভেদী। আর সেই বিদ্যুৎ চমকে ওঠার পর চিলেকোঠার দরজাটা যেন আপনা থেকেই হঠাৎ করে খুলে গেল। আমি চমকে উঠলাম। দরজাটায় তালা দেওয়া থাকে, কিন্তু কি যে হলো, কেমন যেন আপনা থেকেই খুলে গেল, সেটা বুঝতে পারলাম না। আর তারপরেই দেখলাম ঘরের ভেতরে একটা ধুলো মাখা পুরো টেবিলের ওপরে একটা ছবি, সুবীরের ছবি, আর তার সামনে একটা পেতলের দানিতে প্রদীপ জ্বলছে। এর মানে কি সেটা আর বলে দিতে হবে না, কারণ আমি ধরা পড়ে গেছি। কাকিমা আগে থেকেই জেনে গেছেন যে সুবীর আর এই পৃথিবীতে নেই। আমি যে নাটক করে গেছি তার চেয়েও বড় নাটক উনি করেছেন। এতদিনে কিছুতেই বুঝতে দেননি যে উনি সব জানেন। এখন আমার ঠিক কি করা উচিত বুঝতে পারছিলাম না। এই প্রথম কাকিমার কাছে নিজের গলায় বলে উঠলাম, আমাকে আমাকে ক্ষমা করে দিন কাকিমা। সুবীর আমাকে বলেছিল ও আপনাকে এই অবস্থায় আর পুত্র শোকের যন্ত্রণা দিতে চায় না, তাই আমাকে ওর গলা নকল করতে বলেছিল। আমি যেন আপনার সাথে ওর ছেলের মতো থাকি। তবে আমি জানতাম কাকিমা, আপনি আমায় একদিন না একদিন ঠিক ধরে ফেলবেন। আমি কাকিমাকে প্রণাম করে ক্ষমা চাইতে গেলাম, কিন্তু কাকিমা বাধা দিলেন। উনি আমায় দেখে হাসছে। থাক বাবা, থাক, তোমরা তো ছেলে মানুষ। ভেবেছিলে আমি কিছুই জানতে পারবো না। আমি অনেক আগে থেকেই সবটা জানি। সুবীর যখন ওর ডাক্তারের সাথে ফোনে কথা বলতো তখনই আমি সব শুনেছি। তোমাদের এই মতলবের কথা যখন ও জোনাকির মাকে বলেছিল তাও আমি শুনেছি। আসলে চোখটা গেছে বলে বাকি চারটে ইন্দ্রিয় খুব সজাগ হয়ে উঠেছে। আমি তখন হতবাক, নিজেকে আর সামলাতে না পেরে প্রশ্নটা করেই ফেললাম। কাকিমা, একটা কথা জিজ্ঞাসা করব, আপনি কেন আগে আমাকে বলেননি? কাকিমা একটা হতাশ দীর্ঘশ্বাস ফেলে বললেন, মায়া যে বড় দায় বাবা, মায়া যে বড় দায়। যাও, ঘরের ভেতরে যাও, আরও একটা জিনিস পাবে, তোমার জন্য রাখা আছে। আমার কেমন যেন ভয় করতে লাগলো। ঘরের ভেতরটা অন্ধকার, শুধু ধুলো পড়া টেবিলের উপর সুবীরের ছবির সামনে একটা মাত্র প্রদীপ জ্বলছে। আমি আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকলাম। দুপা যেতেই আমার পায়ে কি যেন একটা ঠেকলো। হঠাৎ করে বাইরে আবার একটা বিদ্যুৎ চমকের আওয়াজ উঠল। ঘরটা যেন এক মুহূর্তের জন্য আলোয় ভরে উঠল, আর সেই আলোর মধ্যেই আমি দেখতে পেলাম ঘরের মেঝেতে পড়ে আছে একটা কঙ্কাল। আমি পেছনে ঘুরে ভয়ে চিৎকার করে উঠতে গিয়ে আটকে গেলাম। দেখলাম সিঁড়ির মুখটায় আমি একাই দাঁড়িয়ে আছি। কাকিমা নেই। সুবীরের সামনে রাখা প্রদীপের আলোটা তীর তীর করে কাঁপছে। ঠিক সেই মুহূর্তে আলো জ্বলে উঠল।
ছাদের হলুদ আলোর খানিকটা জানালা দিয়ে ঘরের মধ্যেও এসে পড়েছে। সেই আলোতে দেখলাম কঙ্কালটার গায়ে কাকিমার একটা শাড়ি জড়ানো আছে। এই 1 বছরে কাকিমাকে অনেকবার ওই একই শাড়ি পরে ঘুরে বেড়াতে আমি দেখেছি। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে ঘন ঘন। সেই আওয়াজ ভেদ করে শুনতে পেলাম কাকিমার গলার স্বর। মায়ের কাছ থেকে কি আর কিছু লুকোনো যায়? আমি তো 1 বছর আগেই আমার সুবীরের সাথে এই ঘরে মরে গিয়েছি, কিন্তু সে তোমাকে পাঠিয়েছিল আমার সঙ্গ দেওয়ার জন্য। তাই এই আমাদের মায়েদের যা হয় আর কি, ছোটবেলা থেকে ছেলে মেয়েদের নিছক সরল আবদার আর ইচ্ছেগুলোকে বুঝেও আমরা না বোঝার ভান করেই মেনে নিই। তাই করলাম। তোমাদের দুজনের এই খেলাটাকে আমি ভেঙে দিতে চাইনি। আমি চাইনি আমার ছেলের শেষ আশাটা এইভাবে ভেঙে দিতে। তাই আমিও সমান তালেই অভিনয় করে গিয়েছি, কিন্তু সেটা বোধহয় আর বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। তোমার তো অন্য কাজ আছে। কতদিনই বার একটা মিথ্যেকে আঁকড়ে ধরে থেকে যাবে এখানে? তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। এগিয়ে যাও সুবীর, তুমি জীবনে অপার সাফল্য লাভ করবে। এই ঘরেই রাখা আছে তোমার জন্য গুপ্তধন। আমার এই বাড়ি, আমার যা টাকা পয়সা, সব তোমার। সব আমি 1 বছর আগে তোমার নামে করে গেছি। ওই যে খাটের ওপর সব রাখা আছে। সুবীরের ডায়েরি থেকে তোমার নাম, ঠিকানা সব পেয়েছিলাম। আমার উকিল বাবুকে দিয়ে সব করিয়ে রেখেছি। ভালো থেকো বাবা, খুব ভালো থেকো। গলার স্বরটা মিলিয়ে গেল আস্তে আস্তে। খাটের উপর রাখা দলি আরো অন্যান্য কাগজপত্র ছাদের জানালা দিয়ে ঢুকে আসা ভেজা হাওয়ায় নড়ছে। সুবীরের সামনে রাখা প্রদীপের আলোটাও কাঁপছে। ও নিজেও বোধহয় আজ মায়ের সামনে দাঁড়াতে ভয় পেয়েছে। বাইরে যেন আরো ঝড় বৃষ্টি বেড়ে গেল, কিন্তু আমার শুধু মনে হচ্ছিল এটা যেন বৃষ্টির আওয়াজ নয়, কাকিমারই মুখের হাসি। অদিতি মাথাটা নিচু করে বসে রইল। আজকের এপিসোডে আর কোনো কনক্লুশন টানতে পারল না মেয়েটা। ফেস টু ফেস পডকাস্টের ভিডিওটা শেষ হয়ে গেল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে কম্পিউটার ছেড়ে জানালার কাছে উঠে গিয়ে দাঁড়ালো মলয়। দূর দিগন্তে মদনপুরের হাইওয়েটার সরু রেখার ওপর আজও ঘন কালো মেঘ জমেছে। সুবীর কাকুদের ছিমছাম শ্যাওলা পড়া দোতলা হলদে বাড়িটা এখান থেকে দেখা যায় ওই চিলে কোঠার ঘরটাও। আজ অনেক বছর হলো কাকু মারা গেছে। তারপর থেকে যেই রোগাটে লোকটাকে মাঝে মধ্যে দেখা যায়, তার মানে সে আর কেউ নয়, চরণদাস মুখার্জি। শেষ হলো আজকের গল্প। দেবশ্রী ভট্টাচার্যর লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, বর্ধমানের সেই বাড়িটা। গল্প পাঠে রয়েছে সুমিতেন্দ্র, অদিতি আর পরিচারিকার ভূমিকায় রয়েছে প্রদীপ্তা, সুবীরের ভূমিকায় আদিত্য,
সুবীরের মায়ের ভূমিকায় বর্ণালী, চরণ দাসের ভূমিকায় আমি প্রত্যয়। আচ্ছা সুমি, অনেকেই বলছে কমেন্ট করে যে আমাদের আড্ডাটা হচ্ছে না, রাইট। সো আমাদের আড্ডাটা তো আবার কন্টিনিউ করতেই হবে। হ্যাঁ, করতেই পারি, কি আছে, লেটস স্টার্ট। তাহলে ব্যাক টু আড্ডা সেশন উইথ সুমিতেন্দ্র। আরও একবার নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে। এই বছরটা যেন খুব ভালো কাটে, তবে খালি কল্পনা করলেই তো হবে না, খালি উইশ করলেই তো হবে না, নিজেদেরকে খাটতে হবে সারা বছর, সেই এনার্জি, সেই মোটিভেশনটা ধরে রাখতে হবে। আশা করব সবাই যেন সেইটা পায়, সেই এনার্জিটা পায়, সেই মোটিভেশনটা পায়, ল্যাদ না খায় বেসিক্যালি। এই বছরে যেন লোকে কম ল্যাদ খায়, যাতে বছরটা লোকের আলটিমেটলি ভালো কাটে। আমাদের যে ঘরে বসে লেখো প্রতিযোগিতার পার্টিসিপেন্টদের জন্য একটা ভালো খবর, আমাদের অলমোস্ট সর্টিং কমপ্লিট হয়ে এসছে, এবার খালি ফাইনাল জাজমেন্টগুলো বাকি। কয়েকটা জিনিস বলে রাখছি, আমরা অনেক সাবমিশনস পেয়েছি যেগুলো আমাদের স্পেসিফিক ক্রাইটেরিয়াগুলোকে মিট করেনি। যেরকম ওয়ার্ড কাউন্টের থেকে অনেক শর্ট হয়েছে বা কিছু অনেক বেশি হয়েছে, কিছু কিছু লেখা এমন ফরম্যাটে জমা দেওয়া হয়েছে যে সেগুলোকে কোনো রকমভাবে এডিট করা যাচ্ছে না, বা কিছু কিছু গল্প এমন ফরম্যাটে পাঠানো হয়েছে যেগুলো আমরা এডিট করতে পারছি না। আমরা স্পেসিফিক্যালি বলে দিয়েছিলাম যে এডিটেবল ডক্সে দিতে, যাতে আমাদের ওয়ার্ড কাউন্ট, ইজি চেকসগুলো করতে সুবিধা হয়। তো এরকম বিভিন্ন নানা ক্ষেত্রে গল্প বাদ গেছে, অনেক বাদ গেছে। তো ফাইনালি যে কটা গল্প শর্টলিস্ট করা হয়েছে, খুব তাড়াতাড়ি সেই ফলটা ঘোষণা করা হবে, এবং তার সাথে যে রিওয়ার্ডগুলোও ঘোষণা করা হয়েছিল সেগুলো কিভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে সেটা নিয়েও আমরা কথা বলবো। আমি জানি এই কাজটা আমাদের অনেক আগে করার কথা ছিল, বাট ইনঅ্যাডভার্টেন্টলি ডিউ টু টেকনিক্যাল স্ন্যাগ কিছুই না, আমার বিয়ে ছিল, ওই জন্য আর কি এটা হয়ে ওঠেনি। স্ন্যাগ বলে বলে এতদিন চালাচ্ছিলাম, বাট এনিওয়েজ কাজগুলো মোটামুটি আমরা এখন গুটিয়ে আনছি। এর সাথে আরও একটা কাজ চলছে আমাদের, এই গল্প পাবলিকেশন আর ছাড়া, আমাদের কম্পিটিশনের কাজ ছাড়া আরও একটা কাজ চলছে, তা সেগুলোও কমপ্লিট হয়ে আসবে। আর খুব তাড়াতাড়ি আমাদের ঘরে বসে লেখো প্রতিযোগিতার বিজয়ীদের নামটা ঘোষণা করা হবে। আজ একটু আড্ডা দিতে ইচ্ছা করছে, অনেকদিন পর ঝাড়া হাত পায়ে বসতে পেরেছি, দেখি লোকে কে কি বলছে। রূপম কুণ্ডু বলছে, অসাধারণ, এত সুন্দরভাবে পুরো কাহিনীটা প্রতিস্থাপন করা হয়েছে যেন চোখের সামনে পুরো বিষয়টা উঠে এসেছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ধরনের কাহিনী আমাদের কাছে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ সো মাচ রূপম। আমরা অলওয়েজ চেষ্টা করি যে এরকমভাবেই গল্পগুলোকে রেডি করতে, যাতে আমাদের চোখের সামনে পুরো ব্যাপারটা ঘটে। জেনারেলি যখন আমরা চোখ বন্ধ করে শুনছি বা অন্ধকার করে গল্পগুলোকে শুনছি, সবার ভাল লাগছে, সেটা শুনে খুব ভাল লাগলো। আর অনেকেই বলছেন যে তালদিঘিরই গল্প হচ্ছে না কেন, তবে তাদেরকে এটাই বলতে চাই যে তালদিঘিটা কিন্তু একটা ইউনিভার্স, এটা পার্টিকুলারলি একটা গ্রামের, তার মধ্যে একটা গ্রামের নাম তালদিঘি, এবং সেইখানে কিন্তু গল্প বিভিন্ন বিষয় হয়। আমরা সেই বিষয়টাতে ফিরে আসছি, যেখানে আমরা বারবার গল্প শুনছি, একটা আড্ডা হচ্ছে, এই বিষয়টা বারবার কিন্তু তালদিঘিতে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের লাস্ট এপিসোডটা সেইটা নিয়েই লেখা হয়েছে, ওরকমভাবেই লেখা হয়েছে। বহুদিন পর মাস্টার ফিরে আসছে, আর তারপরে একটা আড্ডা হচ্ছে, সেখানে ভূতের গল্প। এই সবাই মিলে বসে, আজকালকার জীবনে আসলে আমরা সবাই এত সেপারেট, তো বন্ধুবান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে কম দেখা হয়, আড্ডা কম হয়। তো তালদিঘিতে অলওয়েজ সেটাই ট্রাই করা হয় যে ওই কোজি গল্প বলার ফিলিংটাকে ফিরিয়ে নিয়ে আসার। এবং তালদিঘিতে যে তালদিঘি গ্রাম নিয়েই ভূতের ইনসিডেন্ট হবে, এইটা ভাবাটা কিন্তু একটু ভুল। তালদিঘিতে বসে বিভিন্ন বিষয় আলোচনা হয়, ভূতের গল্প হয়, এই জিনিসগুলো থাকে, এবং আমরা এইভাবেই কিন্তু সিরিজটাকে আগামী দিনে ডেভেলপ করছি। মেদিনীপুরের চন্দ্রকোনা রোড থেকে কমেন্ট করেছে কাকলি প্রামাণিক। দমদম থেকে কমেন্ট করেছে শুভঙ্কর মণ্ডল। ইউজার জয় 3269 বলছে, দারুণ গল্প, মে গড ব্লেস ইউ অ্যান্ড ইউর চ্যানেল, থ্যাংক ইউ। তারপরে 1000টা ইমোজি। থ্যাংক ইউ সো মাচ জয়, হ্যাভ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। শুভ্র 3333 বলছে, 221B হ্যারিসন রোড অল টাইম ফেভারিট, আর তালদিঘির গল্প তো ইমোশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগে শুনে যে নিজেদের একটা কাজ, নিজেদের বানানো একটা কাজ মানুষের ইমোশন হয়ে উঠছে, এইটা শুনে কিন্তু খুব ভালো লাগে। কাজটা আরও ভালো করে করার অনুপ্রেরণা পাই। খুব ভালো লাগলো এই কমেন্টটা পড়ে। চন্দ্রনাথ মুখার্জি বলছে, একটা প্রশ্ন ছিল দাদা, আপনাদের গল্পে অনেকবার পান্ডুয়া, সরাই, বৈচি গ্রাম, এই জায়গাগুলোর, এই গ্রামগুলোর নাম শুনেছি। আমি আসলে বৈচির বাসিন্দা।
এখন কাজের সূত্রে কলকাতায়। গল্পের লেখকরা কি আমাদের দেশের বাড়ির অঞ্চলের লোক? অ্যাকচুয়ালি আমি আমরা কেউই ওই অঞ্চলের বাসিন্দা নই। তবে আমরা সবাই এই হুগলি হাওড়া ডিস্ট্রিক্টের মানুষ। এছাড়াও আরও অনেকজন আছে, তবে আমি আর প্রত্যয় মেনলি থাকি এইখানে, সেই জায়গাটা আর বলছি না। যাই হোক, তবে এই জায়গাগুলোতে আমি পার্সোনালি অনেকবার গেছি, ভিজিট করেছি। এই রিসেন্টলি ইনফ্যাক্ট আমি ওই বইচি গ্রামের কাছে একবার গেছিলাম একটা কাজে। আমার জায়গাগুলো ভাল লাগে। আমার এমনি র্যান্ডামলি গ্রাম বাংলার মধ্যে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। তাই গল্পের মধ্যে এই জায়গাগুলোর নামগুলো বারবার উঠে আসে এইভাবে। আর্য চক্রবর্তী বলছে, পান্ডুয়া থেকে শুনছি। আমার প্রিয় তালদিঘি সিরিজে হঠাৎ নিজের জায়গার গল্প শুনতে পাবো ভাবতেই পারিনি। থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু সত্যি একটা সারপ্রাইজ। মানে আমরা যদি কখনো একটা যেই জিনিসটা আমরা দেখি বা শুনি, সেখানে যদি নিজেদের সাথে রিলেটেবল কিছু একটা পেয়ে যাই, স্পেশালি নিজেদের হোম টাউনের নাম বা যেই রাস্তাটা দিয়ে আমরা সবসময় ট্রাভেল করি, তাহলে কিন্তু খুব রোমাঞ্চকর লাগে, খুব ভালো লাগে। আঁখি চক্রবর্তী 6318 বলছে, তালদিঘি একটা আলাদা ইমোশন। চোখ বন্ধ করে শুনে গেলে নিজেকেই ওই জগতের মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। তালদিঘিটা আমি বারবার বলছি যে তালদিঘির সাথে যে আপনারা সবাই এত সুন্দরভাবে কানেক্ট করছেন, এটা বিশাল বড় একটা পাওনা আমাদের অ্যাজ আ চ্যানেল। মানে খুব ভালো লাগে এই জিনিসগুলো যখন পাই। কারণ সত্যি কথা, তালদিঘি যখন কম্পোজ করা হয়, তালদিঘি যখন এডিট করা হয়, যখন প্রিপেয়ার করা হয়, সাউন্ড ডিজাইন করা হয়, লেখা হয়, প্রত্যেকটা কাজের সময় আমরা কিন্তু জাস্ট ওই জায়গাটার মধ্যেই থাকি, একটা ওরকম ভার্চুয়াল ইউনিভার্সের মধ্যেই থাকি। সেখানে গিয়েই কিন্তু এই কাজটা করার চেষ্টা করি, যার ফলে মানুষ এত কানেক্ট করে। এবং সত্যি কথা বলতে, বেঙ্গলি অডিও স্টোরির জগতে বা ইউটিউবে টোটাল বেঙ্গলি অডিও স্টোরি জগতের মধ্যে তালদিঘি কিন্তু অন্য একটা জায়গা হোল্ড করে তার লিসনারদের কাছে। আজাহার মণ্ডল বলছে, হ্যালো দাদা, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। রাজু প্রধান, আচ্ছা তাহলে নামটা রাজু প্রধান আই গেস। পূর্ব মেদিনীপুর নিয়ে একটা গল্প বানানোর অনুরোধ করছি প্লিজ। পূর্ব মেদিনীপুর নিয়ে গল্প বানানোই যায়, কারণ আমি নিজে পার্সোনালি ওখানে আমার চাকরি জীবনের শুরুতে প্রায় 2.5 বছর গিয়েছিলাম তমলুকে। তো সেইখান থেকেই কিন্তু বাই দ্য ওয়ে তালদিঘি সিরিজটা কিন্তু ওইখানে বসে, প্রথম গল্পগুলো কিন্তু আমি ওইখানে বসে লিখেছিলাম, তমলুকে বসে। চাকরি সূত্রে ওখানে থাকতাম এবং এক্সটেন্সিভলি পূর্ব মেদিনীপুরটাকে আমি ঘুরেছি। মানে ভেতরের জায়গাগুলো, এগরা, ওইদিকে রামনগর, কাঁথি, তারপরে এইদিকে আরও জায়গা আছে না, ময়না, এইসব জায়গাগুলো ঘুরেছি। রূপনারায়ণের পাশে বসে সময় কাটিয়েছি, ভেবেছি এরকম একটা সিরিজের কথা। আজকে সেটা হচ্ছে, তার জন্য তোমাদের সবার সাথে, আপনাদের সকলের সাথে কথা হচ্ছে, খুব ভালো লাগছে। তা কমেন্ট সেকশন আজকে এতটাই রাখছি। তা কেমন কাটছে সবার শীতকাল? এই ছুটির সময়টা মোটামুটি সবাই কেমন করে কাটাচ্ছেন? একটু কমেন্ট করে জানান, লিখুন কী কী করছেন। তবে না সেগুলো থেকে একটা দুটো গল্পের আইডিয়া পাবো, প্লট পাবো। দেখবেন কোন দিন সেটা নিয়ে একটা গল্প হয়ে গেছে। এই সপ্তাহে আমাদের কমিউনিটি স্পটলাইট, মানে সব থেকে বেশি এনগেজিং অডিয়েন্সদের মধ্যে রয়েছে সাবিনা ইয়াসমিন, সুচিত্রা সাধুকা, শিল্পা পোদ্দার, সমৃদ্ধা দাস আর দীপান্বিতা। থ্যাংক ইউ সো মাচ গাইজ, এত সুন্দর করে আমাদের কমিউনিটিটাকে অ্যালাইভ রাখার জন্য, এত বেশি বেশি করে কমেন্ট করার জন্য। সবাইকে এটা রিকোয়েস্ট করবো যে তোমরাও সবাই বড় বেশি বেশি করে কমেন্ট করো, এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করো, যখন গল্পগুলো শুনছো নিজেদের মনের কথা বলো, আর অবভিয়াসলি পারলে সবার সাথে শেয়ার করে নিও। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।